ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, ভূত.com এর সকল লিসেনাররা আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে সকলে সুস্থ ও ভালো আছেন। আমি সুহাইল মাহমুদ রাজশাহীর কোনো এক জায়গা থেকে লিখছি। আজকে যে ঘটনাটি শেয়ার করব সেটি ভারতের এক বড় ভাইয়ের কাছ থেকে পাওয়া। আশা করি ঘটনাটি ভালো লাগবে এবং পড়ে শোনাবেন। ঘটনাটি সিলেক্টেড হলে অবশ্যই আমাকে ইমেল করে জানানোর অনুরোধ রইল। সঙ্গত কারণে আমি ভাইয়ের নামটা প্রকাশ করছি না। ঘটনাটি যেভাবে তিনি বলেছেন সেভাবেই বলছি। ছোটবেলা থেকেই আমার ছিল গল্পের বই পড়ার নেশা, আর সেটা যদি হয় ভূতের গল্পের বই তাহলে তো কথাই নেই। ভৌতিক গল্পের প্রতি আমার চিরকালই একটু বেশি ভালো লাগা ছিল। এর অর্থ কিন্তু মোটেও এটা নয় যে আমি বেশ সাহসী, বরং ভূতের বিষয়ে আমি কোনো রকম রিস্ক নিতে রাজি নই। কিন্তু ওই যে বললাম, আলাদা একটা টান আছে। সেই সূত্রেই আমি কিছু সত্যিকারের ভৌতিক স্থানের বিষয়ে খোঁজ করতে গিয়ে বেশ কয়েকটি জায়গা সম্পর্কে জানতে পারি। গল্পগুলোর সত্যতা যাচাই করতে আমি প্রথমে বেশ কয়েকটা জায়গাকে বেছে নিয়েছিলাম। আমার আরো দুই বন্ধু এই কাজে আমার সঙ্গী হয়েছিলেন। ভৌতিক স্থান সম্পর্কে রিসার্চ করতে গিয়ে যে জায়গাটিতে আমরা যাব বলে ঠিক করি সেটি পুরুলিয়া জেলার অন্তর্গত। পুরুলিয়া টাউন থেকে প্রায় 50 কিলোমিটার দূরত্বে এবং অযোধ্যা পাহাড়ের নিকটেই অবস্থিত বেগুনকোদর স্টেশন ভারতের ভৌতিক স্টেশন বলে আখ্যা দেওয়া হয়েছে। 1960 সালে এই স্টেশনটি জনসাধারণের জন্য খোলা হলেও 1967 সালে এটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। আমরা সেখানে পৌঁছেই স্থানীয় লোকদের সাথে কথা বলে জানতে পারি এই স্টেশনটিতে কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে, যার ব্যাখ্যা কেউ দিতে পারেনি। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের গা ঘেঁষে ছোট্ট একটি স্টেশন। পুরুলিয়া এমনিতেই অনন্য সুন্দর, চারপাশে অপূর্ব প্রাকৃতিক পরিবেশে এই স্টেশন মন ভরিয়ে দেওয়ার মতো। কিন্তু সেই সঙ্গে একটা গা ছমছমে ভাব, একটা অজানা আতঙ্কে এই স্টেশন খালি পড়ে রয়েছে প্রায় 50 বছর। স্থানীয়দের কাছে এটি ভুতুড়ে স্টেশন। আশপাশের লোকজন তো এই বিষয়ে কিছু বলতেও নারাজ। রেল মানচিত্রে এই স্টেশনের নাম বেগুনকোদর। পাকা ইমারতের বিল্ডিং, রেল কোয়ার্টার্স সবই রয়েছে। সকালবেলা চারপাশটা দেখলে অস্বাভাবিক কিছুই মনে হয় না। এক সময় নাকি স্টেশন লাগোয়া বড় বাজারও ছিল। এখন সে সবই অতীত। বর্তমানে স্টেশন চত্বর ফাঁকাই পড়ে থাকে। হাতে গোনা কয়েকজন মানুষ চলাফেরা করে। রেল লাইনের ধারে সারা রাত হানাবাড়ির মতো পড়ে থাকে পুরুলিয়া জেলার কোটশিলার এই বেগুনকোদর স্টেশন। স্টেশনের বাইরে কিছু দূরে আমাদের আলাপ হলো এক যুবকের সাথে। তিনি তো বিশেষ কিছু বলতে পারলেন না, তবে আমরা কলকাতা থেকে এসেছি শুনে উনি আমাদের নিয়ে গেলেন এক বৃদ্ধ লোকের কাছে। প্রথমে তিনিও কিছু বলতে চাইছিলেন না, তবে গল্প করতে করতে ধীরে ধীরে আমরা ওনার কাছ থেকে অনেক কিছুই জানতে পারি। শোনা যায় বহু বছর আগে একদিন মধ্যরাতে ওই স্টেশনেই খুন হন স্টেশন মাস্টার ও তার স্ত্রী। পরে স্টেশনের কাছে এক কুয়ার মধ্য থেকে তাদেরকে উদ্ধার করা হয় মৃত অবস্থায়। সারা গ্রামে এই খবর ছড়িয়ে পড়ে। সহজ সরল গ্রামবাসীরা এই ভয়ানক কাণ্ড দেখে শিহরিত হয়ে যায়। সেই থেকেই নাকি অশরীরী কার্যকলাপের শুরু। শোনা যায় ওই ঘটনার পরেই রাতারাতি পালিয়ে যান সকল রেলকর্মী। বন্ধ হয়ে যায় এই স্টেশনে ট্রেন থামা। নানা রকম কাহিনী ছড়িয়ে পড়ে লোকের মুখে মুখে। এখনো এই স্টেশনে রাতের বেলা কেউ যেতে সাহস করেন না। হানাবাড়ির মতো পড়ে থাকে শুধু পাকা স্টেশন বিল্ডিংটা। 1967 থেকে 2009 সাল পর্যন্ত এমনই দশা। 2010 সালে আবার চালু হয় বেগুনকোদর স্টেশন, তবে তা শুধু প্যাসেঞ্জার হল্ট হিসেবে। পুরনো স্টেশন বিল্ডিংটাকে রং করে চালু করা হয় সাময়িক কাজ। কিন্তু এত কিছুর পরও মানুষের মন থেকে সেই আতঙ্ক মুছে যায়নি। দিনের বেলায় কয়েকজনকে দেখা গেলেও রাতে ফাঁকাই থাকে স্টেশন চত্বর। এখনো স্থানীয়দের মুখে শোনা যায় রাত নামলে হঠাৎ হঠাৎ এখানে দেখা যায় অদ্ভুত আলো। সেই আলোয় মানুষের দিকভ্রম হয়। যত রাত বাড়ে বাতাসে ভেসে আসে অদ্ভুত সব গন্ধ। আশেপাশে কোনো বসতি না থাকা সত্ত্বেও অদ্ভুত তীব্র গন্ধে ভরে উঠে চারপাশ। মাঝে মধ্যেই নাকি শোনা যায় অশরীরী কণ্ঠস্বর। কে যেন বাতাসে ভর দিয়ে বলতে চায় কিছু। দিনের আলোতে বেগুনকোদর মনে ত্রাস সঞ্চার করতে থাকে। খুব প্রয়োজন ছাড়া গ্রামের কেউ সেই পথ মারাতে চায় না। দিনের বেলাতেও অনেকেই নাকি কানে
কানের কাছে মানুষের গলা শুনে চমকে উঠেছে, চারপাশে তাকিয়ে কাউকেই নাকি দেখা যায়নি। এই ধরনের অভিজ্ঞতা হয়েছে অনেকেরই। অনেক সময় আবার লোকজনের গা ঘেঁষে চলে গিয়েছে অশরীরী কেউ, আচমকা ধাক্কা খেয়ে সচেতন হয়েছেন কেউ কেউ, কিন্তু যার সঙ্গে ধাক্কা লাগলো তার দেখা মেলেনি। এমনই নানা গল্প স্থানীয় লোকজনদের মুখে মুখে ফেরে। তার কোনটা যে সত্যি আর কোনটা যে লোকের মুখে ঘুরতে ঘুরতে ভয়ের সৃষ্টি করছে বোঝা মুশকিল। এখনো সন্ধ্যার পর স্টেশন বিল্ডিং এর ত্রিসীমানায় দেখতে পাওয়া যায় না কোনো গ্রামবাসীকে। গ্রামবাসীদের কেউ সাহস করে না এই স্টেশনের ধারে কাছে আসতে। একটা অজানা আতঙ্ক তাড়িয়ে নিয়ে বেড়ায় তাদের। সন্ধ্যা 6টা নাগাদ এই স্টেশনে থামে রাঁচি চন্দ্রপুরা ধানবাদ প্যাসেঞ্জার। এরপর আর কোনো ট্রেনের স্টপেজই দেওয়া হয় না এই স্টেশনে। সন্ধ্যা নামার পর একলা দাঁড়িয়ে থাকে স্টেশন বিল্ডিংটা। এখানে নেই কোনো রেলের স্থায়ী কর্মী। সন্ধ্যের পর কেউ আসে না এখানে। নির্জন পাহাড় আর জঙ্গলের মাঝে অন্ধকারে ডুবে থাকে স্টেশন চত্বর। এখনো একরাশ ভয় আতঙ্ক নিয়ে সারাদিন ফাঁকা পড়ে থাকে পুরুলিয়ার বেগুনকদর স্টেশন। যেতে চাইলে স্থানীয় লোকজন আমাদের সেই কাজ থেকে বিরত থাকতেই পরামর্শ দেয়। সেই বৃদ্ধ লোকটি যার কাছ থেকে আমরা অনেক কিছু জেনে গিয়েছিলাম, তিনি শুধু আমাদের একটা কথাই বলে সাবধান করেছিলেন। তিনি বলেছিলেন, বাবু, এটা জঙ্গলের বসতি। এখানে শুধু এটাই না, আরো অনেক ইতিহাস আছে। আজও ইতিহাস ঘাটলে পাওয়া যাবে কিনা। বিনা কারণে এই ইতিহাসকে জাগানো ঠিক হবে না। তোমরা যেখান থেকে এসেছো সেইখানে চলে যাও, আলে আর পিছু ধাওয়া করতে নেই। বৃদ্ধটির সেই কথার মধ্যে এক অদ্ভুত সাবধান বাণী লুকোনো ছিল। আমাদের দলের কেউই সেটা উপেক্ষা করতে আর রাজি হলো না। পরের দিন আমরা কলকাতা ফিরে এলাম, কিন্তু আজও সেই অভিশপ্ত স্টেশনের কথা আমরা ভুলতে পারি না। এই ছিল ঘটনা, খুবই চমৎকার একটা ঘটনা। আশা করছি আমরা অনেক কিছু জানলাম এই ঘটনাটি পড়ে বা শুনে বা জেনে। আপনাদের ভালো লেগেছে নিশ্চয়ই। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা। ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম টু ভূত.com। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আর যেখানে ভূতের ভয় আমাদের স্পেশাল এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে এই স্পেশাল সেশনে আমরা মাঝে মাঝেই আমাদের স্টুডিওতে আমাদের যারা অতিথি আছেন তাদেরকে আমন্ত্রণ জানাই। আজকে সেই রকম একজন মানুষ আমাদের সঙ্গে আছেন। আমরা কথা বলবো ভাইয়ের সাথে। ভাইয়া, আপনি যদি ফার্স্টে একটু আপনার নাম এবং আপনার যদি পরিচয়, আপনি যদি ইন্ট্রোডিউস করতেন আপনাকে একটু। আমার নাম রূপায়ত তানভীর, রুমি। ভাইয়া আসলে ভাইয়া মানে কি বলবো, আমার কোন একটা কারণে ভাইয়ার সাথে যেখানে দেখা হয়েছে সেটা বাংলাদেশের বাইরে, এবং তখন একটা রেস্টুরেন্টে এবং একটা উৎসবের দিনে, এবং সেই সময় আমরা গল্প করতে করতে এক সময় জানলাম যে ভাইয়ার কাছে, রুমি ভাইয়ের কাছে বেশ কিছু এক্সপিরিয়েন্স আছে, যে এক্সপিরিয়েন্স গুলো ঘটেছে বাংলাদেশে। কিন্তু এইগুলো তার মানে অনেক সময় মানে হয় না যে আমরা যখন ঘটনা শুনি তখন এটা অনেক সময় আমাদের নিজেদের কাছে হয়তো শোনা হয় না, যে আমি অমুকের কাছ থেকে শুনেছি, তমুকের কাছ থেকে শুনেছি। বাট কিছু জিনিস আপনি নিজে দেখেছেন, নিজে অবজার্ভ করেছেন। আমার যেটা সেটা টোটালটা আমার নিজের দেখা। রাইট, আমার নিজের দেখা, নিজের মানে ফিল করা, নিজের চোখে দেখা এগুলো। আমি এইরকম একটা ঘটনা তাহলে আপনাকে বলতে বলবো, যেটা হচ্ছে আপনি আসলে আপনার কাছে যখন আপনি প্রথম শোনেন বা যখন আপনি নিজে দেখেন, আপনার নিজেরও কিছুটা ভয় লেগেছে। ওই সময় প্রথম লাগেনি, বাট পরে রাতের বেলা চিন্তা করতে রাতে তখন রাতে লাগছে, কিন্তু ওই সময়টাই অতটা ভয় লাগেনি। আচ্ছা, এটা হচ্ছে 1992 or 93 আমার দাদি মারা যাবার পরে আমরা খুলনাতে যাই। খুলনাতে ইকবালনগরের ঘটনা। ইকবালনগর আমাদের দেশের বাড়ি। তো ওখানে যাওয়ার পরে তো আমি তখন রোজা ছিল, রোজার ইফতারের পরে আমাদের একটা এরিয়া আছে যেটা পুরো বেশ বড় একটা জায়গা, মানে আপনার দেয়াল দিয়ে ঘেরা। দেয়ালের হাইট হবে 7 থেকে 8 ফিটের মতো হাইট।
7 থেকে 8 ফিটের মতো হাইট। তো ওখানে আমাদের জায়গাতে চারপাশ দিয়ে গাছ গাছ ধরেন প্রচুর ডাব গাছ আছে, নারকেল গাছ, ডাব গাছ, আর তাল গাছ আছে বেশ কয়েকটা। তো ওই তাল গাছগুলি, এটা যেটা আমরা জানতাম যে তাল গাছে আমাদের এখানে আমার মানে ভূত বলবো না, এটা জিন, যেটা বা মানে আমাদের ধর্মে যেটা যেটা জিন, যেটা ফ্যাক্ট, জিন যেটা, সেটা ওই গাছে থাকতো। তো ওখানে আমরা তখন আমি ডাব খুব পছন্দ করি। তো ওইখানে তখন ইফতারের পরে আমার যেহেতু কেয়ারটেকারের ছেলে ওখানে আমার সাথে ডাব পেরে আমরা ডাব খাচ্ছি। তো হঠাৎ করে কারেন্ট চলে গেল। কারেন্ট চলে গেলে আমাদের বাউন্ডারির বাইরে হলো রোড। তো ওই রোড থেকে 8 ফিট, 7 থেকে 8 ফিট যদি উঁচু হাইট হয় দেয়ালের, ওইখান থেকে কোনো গাড়ির আলো আমার এখানে আসার কথা না কোনোভাবেই। একটা হাই বিমও আমার ওই যেখানে নিচে একদম ফ্লোরে বসা মাটিতে, সেখানে আমার কাছে আসার কথা না। তো আমরা ওই সময় ওখানে কথা বলতেছিলাম এই জিন টিন এগুলো নিয়ে। আমার দাদির ঘাড়ে জিন ছিল তখন, তারপর আমার ছোট চাচার ছিল, এরকম আছে। এবং আমার দাদিদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমার বাপের সাথে এইসব ব্যাপার আছে বা জিন ছিল। এবং আমার দাদার উপরেও অনেক সময় এরা ওই আসর করতো মানে পিপি করে দিত। আচ্ছা আচ্ছা। দাদার ঘাড়ে সেগুলো আমি রিসেন্টলি এরকমটা শুনলাম যে উপর থেকে পানির মতন কিছু একটা পরে ওরা পিপি করে দিত সেটা। এটা আপনাকে দাদাকে প্রচুর বদল করছে তারা। আমার বোনেরও অনেক বড় বড় চুল চুল ছিল। আব্বা আমাদেরকে খুবই কম খুলনাতে নিত। তো ওইখানে এই বিভিন্ন কথাবার্তা বলছিল। এমন সময় ইন দ্য মিন টাইম আমার ওই কেয়ারটেকার, ওর নাম ছিল মনে হয় খোকন। তো হঠাৎ করে ওর আমার মধ্যে থেকে একটা আলো, প্রচুর ব্রাইট একটা আলো চলে গেল। তখন ও বললো যে চাচা এই যে গেল। ও যখন বলছে তখন আমি ভয় পাই নাই, কিন্তু আমার পরে একটু একটু শিশির করে বসছে। কিন্তু আপনি যে লাইটটার কথা যেটা বললেন, এই লাইটটাকে আপনি নিজে দেখেছিলেন? আমার নিজের চোখের সামনে একদম ভিতরে দুজনের মধ্যে দিয়ে। কারণ আমি এরকম খুব কম পেয়েছি সাদা আলো। হ্যাঁ, মানে আমি এরকম মানুষ একটু কম পেয়েছি যারা আসলে সরাসরি এই লাইটটা সামনে থেকে দেখেছে। আপনি মানে ওয়ান অফ দোজ মানে খুব অল্প মানুষের মধ্যে একজন যিনি সরাসরি এই লাইটটা নিজের চোখে দেখেছেন। আমি একদম আপনি মানে আমি যারা ডেফিনেটলি আমাদেরকে শুনছেন তারা জানতেই চাইবেন, এই জন্য আপনার কাছে চাচ্ছি, এই যে লাইটটা দেখেছিলেন এইটা কি আসলে আগুনের মতোই দেখতে, নাকি রংটা একটু আলাদা, নাকি কিরকম দেখতে? ব্রাইট হোয়াইট। তারপরে অনেকে বিদ্যুতের আলোর মতন বা এরকম কিছু? বিদ্যুতের বলতে পারবো, সেটা বলতে পারবো না। ওয়েল্ডিং এর যে লাইটটা হয় ওরকম একটু হালকা ব্রাইট, একটু রেডিশ এরকম। আচ্ছা। কিন্তু আমাদের ওর আমার মধ্যে দিয়ে ধরেন আমার থেকে ওর ডিস্টেন্স সম্ভবত 2 ফিট ডিস্টেন্সে আমি আর খোকন বসা, আমাদের দুজনের মধ্যে থেকে। তাও কি ধরেন আমরা ফ্লোরে যে বসা, ধরেন একটা টুলের উপরে আমি একটা বসা, ও এটা কতটুকু হাইট হতে পারে ফ্লোর থেকে সর্বোচ্চ 2 ফিট বা 2.5 ফিট। তো ওইটুকের মধ্যে দিয়ে দেখে আমি লাইটটা গেল। তো আমি অনেকক্ষণ চিন্তা করছি যেটা কি বাইরের কোনো লাইট আমার মধ্যে থেকে আসলো, কোনো গাড়ির লাইট বা কোনো কিছু। কিন্তু আমাদের 8 ফিট যদি একটা বাউন্ডারি ওয়াল হয়, তো বাইরের গাড়ির লাইট আমার এখানে আসবে কিভাবে? এবং তখন আবার কারেন্টও নাই ওই সময়টাতে, তখন কারেন্টও নাই। আচ্ছা, সাধারণত এই ধরনের লাইট বা এই সমস্ত কিছু দেখার পরে, এরকম একটা এক্সপিরিয়েন্স হওয়ার পরে মানে কিছু ঝামেলা মানুষের সাথে হয়। যেমন আপনার কারো জ্বর আসে, কারো শরীর খারাপ থাকে। আপনার কি বাসায় ফিরে আসার পর এরকম কিছু? আমার জ্বর আসে নাই, কিন্তু ওইখানে এসে আমি আম্মাকে বললাম। তো আমার ফুপু, তারপর চাচিরা, যে ছোট চাচার ওয়াইফ, চাচা যে ছোট চাচার ঘরে ছিল, তো ওনারা বললো হুজুর এখানে আমাদের ইকবালনগর জামে মসজিদ, ওইখান থেকে হুজুরের কাছ থেকে পানি পড়া যে দা গরম করে ওই পানি পরে দিয়ে ওইটা খাওয়াই দিছিল আমাকে, যাতে রাতে ভয়টা না পাই। কিন্তু আমি যখন রাতে ঘুমানোর পরে আম্মাও শুয়েছে, আমাদের যে ঘরটাতে দাদি থাকতো সেই ঘরে আমরা ছিলাম। তো ওই ঘরটা হলো অনেক পুরোনো ঘর, তো
বিরাট ঘর, আপনার সিলিং এর হাইট হবে 16-17 ফিটের কম না, আর অনেক অনেক বড় বিরাট ঘর। তো ওইখানে আমি বসা মানে শোয়া, আম্মা তো ঘুম, আমি হলো জানলার পাশে, আম্মা খাটের পাশে, খাটও বেশ উঁচা। তো আম্মা তো ঘুম, আমার কিছুক্ষণ পর খালি মনে হতেছে যে খাটের নিচ থেকে কেউ যেন উঠতেছে, কেউ উঠে চেইনের মতো এসে আমাকে জড়ায় ধরতেছে, পিছিয়ে ধরছে। হ্যাঁ, পুরো মানে ই করে আমি ছুটতে পারতেছি, আমি কোনোভাবেই ই করতেছি। আর বারবার মনে হচ্ছে যে বাইরে কি সাপের মতো কিছু, সাপের মতো বোঝা যাচ্ছে, খালি চেন চেইন, আচ্ছা চেনের মতো। গায়ে কোনো হচ্ছে ধর কোনো ধরনের মানে পশম বা না, পশমেরটা একটা অন্য আর একটা বাঘের হাতে শুনবো। তারপরে কি হলো সেটা তো সেটা যখন হচ্ছে আমি বারবার তখন হচ্ছে, আর বারবার মনে হচ্ছে মানে জানলার বাইরে থেকে কেউ মনে হয় আমাকে ডাকতেছে। আপনার নাম ধরে? না, কেউ মনে হয় ডাকতেছে বাইরে আসো। তো আমি আম্মার কথা তখন আমার খেয়াল হলো, আম্মার যখন বিয়ে হয়েছে, এটা আমি আম্মার কাছ থেকে শুনছি। তো আম্মার মানে আমার ফুপুরা আম্মাকে বলছে যেভাবে রাতে যদি কোনো শব্দ টব্দ শোনো বাইরে বের হয় না। আম্মা তো আমার আম্মা আবার একটু সাহসী, তো আম্মা শেষে দেখেছে মানে পা ছেঁচড়া ছেঁচড়া হাতে শব্দ হয় না, তো ওরকম হাতের শব্দ। তো আম্মা অনেক খুঁজে আব্বাকে বলতেছে, আব্বা বলে যে ঘুমায় যাও, ওগুলা ই করো না। তো আম্মা তারপরে না করে আম্মা তখন একবার নাকি জানলা একটু খুলে দেখছে, দেখা যায় সাদা কিসের মতো পা একটু উপরে, এত সবাই এইটা এরা সবই আমার দাদির ঘাড়ে যারা ছিল তারা ওইখানে ওই রাতের বেলা হাঁটা চলা করে দেখেছে। এটা তো আমার এই আপনি আপনি বলছেন একটু আগে ওই যে ফুপুর বাসার কথাটা, ওইটা যদি একটু বলতেন। আচ্ছা, ফুপুর বাসাটা আমি আসে, তো ওইখানে যেটা মানে আমি পরের দিন যেটা আগেরটা যে বলি সেটা হলো যে ওই যে চেনটা যেটা বারবার আসতেছে, তখন এটা হলো যে আম্মাকে ডাকি, আমি আম্মাকে ডাকতেছি যে আম্মা ওঠো ওঠো, বুঝে আমার আমার হাত তো যাচ্ছে না, আম্মাকে গায়ে যে তুমি টাচ করতেছি সেটাও মনে আম্মা টের পাচ্ছে না। আমি সকালে ওঠার পর আম্মাকে এত বললাম, তোমাকে এত ডাকলাম, তুমি শুনলাম, আমার বলে কই, আমি কোনো তোমার কোনো টাচই পাইনি আমি। আচ্ছা, অথচ আমাকে তোমার পাশেই শোয়া। আচ্ছা, আপনার কখন এরকম মনে হয়েছে যে পুরো ব্যাপারটা আপনার স্বপ্নের মধ্যে ঘটেছে, নাকি এটা স্বপ্ন ছিল না? এটা স্বপ্ন অ্যাবসলিউটলি না। আচ্ছা, এটা আমাকে একটু বলেন তাহলে। আমার অনেকেই স্বপ্ন না, আমি সারাদিনই সারা রাত যেরকম জাগো, এবং আমাদের ধর্ম আমি যতটুকু জানি যে ফজরের নামাজের পরে আর এটা কোনো আজানের পরে কিছু থাকে না। আমি জাস্ট খালি ওয়েট করতেছি আল্লাহ কখন আমার আজানটা দিবে। আজানটা যখন হয়েছে আমি তো তারপর আম্মা যখন ফজরের নামাজের পড়ে, আমি খালি আম্মাকে বলবো, আম্মা আমার পারবো না, ঢাকায় চলো। ইম্পসিবল। আমার আম্মা দাদির তখন কুলখানি 2 দিন পরে গেলাম, আমি তখন সত্যি কথা আমি বলছি, আম্মা আমার কুলখানি টুলখানি খাওয়ার দরকার নেই, আমি ঢাকায় চলো। হ্যাঁ, আমার কোনোভাবে পরে খুলনাতে আপনারা ওই 93 দিকে খবর নেবো, দেখতে পাবেন সেন্টু নামে একজন ওইখানকে বেশ নাম করা লোক ছিল, মানে একটা টেরোরিস্ট টাইপের, তার বাস ছিল একটা, ওই বাস ওই দিনই ওপেন হয়েছে, সারা খুলনাতে কোনো সিট নাই কোনো বাসের। আমরা ওইখান থেকে আমি এবং আম্মা খুলনা থেকে যশোর পর্যন্ত আসছি 2 জন, যশোর থেকে 1 জন উঠলো, যশোর থেকে 3 জন নিয়ে অত বড় বাস, এসি বাস, ঢাকায় আসছি মাত্র 3 জন মানুষ। আচ্ছা, তো ওইটা আমার কোনোভাবেই এটা যদি এটা, হ্যাঁ আমি জানি এটা অনেকেই বলবে যে স্বপ্ন বা কোনো, এটা স্বপ্ন না, কারণ হলো ইম্পসিবল, কারণ আমার ফ্যামিলিতে, আমার বাপের ফ্যামিলিতে এই জিনিসটা আছে। হ্যাঁ, আপনি সেদিন বলছিলেন বলে আমি খুব ইন্টারেস্টেড হচ্ছিলাম, এবং এখনো আমার খুব ইন্টারেস্টিং লাগছে এটা, যে আপনার সাথে নিশ্চয়ই আপনি যে ফুপুর বাসার যেটা বলছেন নাকি, ওইটা যদি একটু বলতেন। যেটা ফুপুর বাসাটা এটা হলো আমার আগে ঘটনাটা আমি শুধুমাত্র শেষ করি, সেটা হচ্ছে যে এই যে সকালে উঠলেও আপনি উঠলেন, তারপর হচ্ছে আপনারা ফিরে আসলেন, তারপরে আপনার ঢাকা আসার পর ঢাকা আসার পর আমার এই ধরনের কোনো কিছু হয়নি। কিন্তু আমরা খুলনাতে গেলেই আমাদের এরকম, যেমন ওই তাল গাছটা অনেকেই কাটার চেষ্টা করছে, ইভেন এখন ওই যে আমাদের মানে চাচার কাছে বিক্রি করে দেওয়া হয়েছে, তাল গাছটা কেউ কাটতে পারতেছে না, কনস্ট্রাকশন হচ্ছে, গাছ ওটা ওরকমই আছে। না, আমি এটাই ভাবছিলাম যে খুলনা থেকে আমাদের যারাই, মানে আমাদের কিন্তু প্রচুর লিসেনার আছেন যারা হচ্ছে খুলনা থেকে স্টোরি পাঠান।
খুলনার স্টোরিগুলো খুবই এক্সেপশনাল হয়, খুবই এক্সেপশনাল হয়। তো আমি আবারও দেখছি যে আপনার আপনার ঘটনাগুলো যে খুলনায় ঘটছে, মানে আমি কিছু খুব অবাক হচ্ছি। আপনার ফুপুর বাসাও কি তাহলে খুলনায়? বাগেরহাটে। বাগেরহাট, ওই তো একই কথা, একই area, একই area। এবং আমার আব্বার নানা খরম তো চেনেন? হ্যাঁ অবশ্যই। খরম তো উনি একটু মানে উনি অলি আব্বাদি তো হচ্ছে, তো ওনাদের আব্বা আব্বা মারা যাওয়ার 88-এ, তো 85 দিক থেকে আই থিঙ্ক আব্বা প্রায় স্বপ্ন দেখতো যে চাপইল একটা জায়গা আছে নড়াইলে, কালিয়া চাপইল, স্বপ্ন দেখতো যে ওনার কবরটা মানুষ পাড়া মানে যাতায়াত করতেছে কবরের উপর দিয়ে, তো ওইটাকে বাধা দেওয়া বা একটু ডিমার্কেশন করা। আব্বা এটা ওনার যেহেতু উনি ওই ভদ্রলোক, যেটা আমি আব্বার কাছ থেকে শুনছি বা ফুপুদের কাছ থেকে শুনছি, সেটা হচ্ছে যে উনি মধুমতি নদী যেটা ছিল সে উনি ওই খরম পা দিয়ে যেতে পারবেন, ক্রস নদীর উপর দিয়ে। তো এটা এগুলি মানুষ এগুলি বলে, কিন্তু এগুলি আমাদের ফ্যামিলিতে আমার বাপের সাইডে, মায়ের সাইডে না, বাপের সাইডে আছে। তো এই জন্য তো এগুলি আমাদের মানে স্পেশালি দাদির সাইডে, মানে আমার বাপের সাইডের মার দিক, দাদির সাইডে এই আধ্যাত্মিক এবং জিন এগুলি তো রিলেটেড। আচ্ছা। এবং আমার ফুপুর বাড়িতেও এরকম আছে। ফুপুর বাড়িতে আমি যখন গেলাম, ফুপা ছিল হলো বাগের পিসি কলেজের প্রিন্সিপাল। তো ওখানে যখন যাই, তো বারান্দার সব জায়গাতেই এরকম ওই যে সরা থাকে, সরা দিয়ে ব্লক করা পুরা বাসা, নিশ্চয়ই। হ্যাঁ ওদের পুরো বাসা ব্লক করা, মানে বাধাই করা। আমার ফুপা তো বোনের ঘাড়ে ছিল, ওর নাম ছিল মুন্না, ওর ঘাড়ে ছিল। আচ্ছা। হ্যাঁ, তো ওইটার জন্য ওই পুরো বাসা ব্লক করা থাকতো। আচ্ছা, তো ওইখানে আপনি কি দেখলেন? ওইখানে আমি রাতের বেলা শোয়া ঘরে, বারান্দার পাশে ঘর, আচ্ছা 2টা-2:30 বাজবে, হঠাৎ করে আমার ঘুম ভেঙে দেয়। আমার মধ্যে আমার সারা শরীর কি একটা লোম আর লোমস একটা পুরো একটু জড়ায় ধরে আছে, মুখটা মানুষ। আমি আমি লাভ দিয়ে উঠে তাড়াতাড়ি ফুপুর ঘরে করেছে। ফুপু বলছে কি হয়েছে কি হয়েছে? আমি যেমন কি জিনিস, মানে আমার লোম, আমার এরকম সারা শরীর আমাকে জড়ায় ধরা, লোম কালো ইসের মধ্যে। এটা আপনি একদম আমার একদম ভিভিড খেলা আছে এখনো। আচ্ছা, ভয়ঙ্কর কিন্তু আসলে। হ্যাঁ, আমি ওইটার পর সাথে সাথে ফুপার ঘরে নিয়ে আমি ওনাদের বিছানায় শুয়ে, আমি তখন যে ফ্লোরে ওনাদের ওইখানে আমি ওইখানে শুয়েছিলাম। তারপরে কি হলো আপনার? তারপরে ওর পরে আর পরের দিন ওই একই জিনিসই, পরের দিন মানে আমি যে গোসল করতে যাই, তখন উপর থেকে কেউ যেন আমার দিকে এই কালো কি এরকম ই করে আসতেছে, এরকম মানে লোমের হিসেবে। ওর পরে আমি ওই দিন ওইখানে আর থাকি না, যাওয়া হয় না। আচ্ছা, আমাকে একটু বলেন তো, যে আপনি তো এতক্ষণ আপনার ঘটনা বললেন, কিন্তু আপনাদের ফ্যামিলির যে কথাবার্তা আমি শুনছি, তা শুনে আমি বুঝতে পারছি সেটা হচ্ছে আপনাদের ফ্যামিলিতে হয়তো আপনি অনেক স্টোরিজ আছে, যে স্টোরিজ গুলো শুনে আপনার ভীষণ রকমের ভয় লেগেছে, বা আপনার হচ্ছে আসলে খুব মানে কি বলবো, যে আপনি হয়তো যেটা এক্সপেক্ট করেন, জীবন শোনেন এরকম ধরনের ঘটনা শুনেছেন, আপনাদের ফ্যামিলিতে কারোর সাথে ঘটেছে, ফ্যামিলিতে আপনার দাদা দাদি হতে পারেন বা অন্য কেউ হতে পারেন, এইরকম একটা ঘটনা আমাকে একটু। আমার ছোট চাচা এটা সারা খুলনাতে মানে ওনাকে চিনবে, এবং ঢাকা ইউনিভার্সিটির বইও ওনাকে প্রফেসর রশিদুজ্জামান, খুলনা ইউনিভার্সিটির চেয়ারম্যান, বিবিএর চেয়ারম্যান। উনি সারা খুলনাতে উনি ওই যে উনি স্কুলে বা ইউনিভার্সিটি যাচ্ছে, উনি স্যান্ডেলটা নেয়, সাদা পাঞ্জাবি পরা থাকে, তো স্যান্ডেল থাকে ওনার সবসময় হাতে, ওনার ঘরে কিন্তু জিন। উনি নামাজ পড়ে ঘন্টার পর ঘন্টা, আপনি সে নামাজ পড়তেছে হলে আপনার যে রেল ছাদের যে রেলিং থাকে না, রেলিং এর উপরে নামাজ পড়তো, তারপরে উনি ঘন্টার পরে গোসল করতো। এগুলি সবই কিন্তু যারা এগুলো বিশ্বাস করবে এটা তাদের ব্যাপার, কিন্তু এটা কিন্তু ফ্যাক্ট, অ্যাকচুয়ালি ফ্যাক্ট। জিন যাদের ঘরে থাকে, এরকম মানুষ আপনি অনেক দেখেছেন আপনাদের ফ্যামিলি? আমার নিজের চাচাই তো সেটা।
না আপনি চাচা তারপর আপনার ফুকুর বাড়িতে আপনি বললেন ফুকুর বাড়িতে আছে। হ্যাঁ। হ্যাঁ মানে এই জিনিসগুলো দেখেছেন, কিন্তু এরকম কিছু হয়েছে যে আপনি কোনো স্টোরি শুনেছেন আপনার দাদা দাদি বা কারো কাছে যে কোনো ওই দাদা দাদির আমি আম্মার কাছ থেকে ওই একটাই ওই যে যেটা ওই যে পা হাঁটা হাঁটা ওই হাঁটার হাঁটার উপর দিয়ে সাদা ওইটা। বাহ, তাহলে আমার মনে হয় যে আপনি আমাদের বলেছিলেন যে আমাদের টিম যদি যেতে চায় আপনাদের ওই বাসাটা তাহলে আমরা যেতে পারি। আমরা সত্যি ওইরকম কিছুটা প্ল্যান করবো এবং ডেফিনেটলি আমরা সমস্যা নেই ইনশাআল্লাহ। এখন পর্যন্ত যদি হয় এটা আমার ছোট চাচি ওখানে বেঁচে আছে ওই ইকবাল নগরের বাসায়, ছোট চাচি থাকবে। আর মেজো ফুপু যেটা বাগেরহাট ওইখানে মেজো ফুপু ঢাকাতেও থাকে, বাট ওনার ছেলে এখানে আছে মনির ভাই, সেখানে থাকবে। এবং যদি আপনাদের লাগে ওদের কোনো সমস্যা নেই। আমি বিশ্বাস করি এটা যে শুধুমাত্র এই যে আপনি যে ঘটনাগুলো বললেন বা যেটা বলছেন আপনি, এটা শুধুমাত্র আপনি না, আপনার হয়তো এলাকা, আপনি যে এলাকায় থাকেন বা আপনাদের যে বাড়ি মানে আপনার দেশের বাড়ির কথা বলছি, সেইখানে হয়তো আশেপাশের মানুষ হয়তো এই সম্পর্কে অনেক কিছু জানে এবং তাদের কাছ থেকে হয়তো অনেক কিছু আমরা ওইখানে। আর একটা হলো আপনার ইকবালনগর গার্লস স্কুল, ওইখানে একটা পুকুর ছিল তখন ছোট। ওই পুকুর ওই প্রিন্সিপাল মনে হয় একবার পুকুরটা ভরাট করার চেষ্টা করছে। উনি রাতের বেলা মনে স্বপ্ন দেখছে যে নিজেই মানে ফ্লাডে ডুবে গেছে। ওই পুকুরও কখনো সময় ভরাট করতে পারে না, এখনো পারে নাই, এখনো পর্যন্ত পুকুরটা ওইরকম আছে। এরকম ঘটনা আমরা অনেক শুনেছি এবং আসলে আপনি যেহেতু বলছেন, যেহেতু আপনার একদম ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স এবং আপনি যেহেতু বলছেন, তার মানে ডেফিনেটলি এই ঘটনাগুলো ঘটে বলেই মানুষ বলে আসলে। হ্যাঁ, এবং পুকুর মানে অনেকেই এরকম পুকুর ভরাট করতে গিয়ে ভরাট করতে পারে না, গাছ কাটতে গিয়ে গাছ কাটতে পারে না, এই ধরনের ঘটনা ঘটে। কিন্তু আমার কাছে এটা খুব অদ্ভুত ছিল। আমি খুবই অবাক হলাম যে আপনি বলে যে খরম পড়ে যে হাঁটতে পারতেন এই নদীর ওপর দিয়ে, এই ব্যাপারটা আসলে খুবই এক্সেপশনাল। আপনাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আমরা আশা করছি যে আমরা রুম ভাইয়ের কাছ থেকে যে সমস্ত ঘটনা পেলাম সেই ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন কমেন্ট সেকশনে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। চলুন শুরু করা যাক। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। ওয়েলকাম ব্যাক। আমি রাসেল আছি আপনাদের সাথে। আপনারা শুনছেন যেখানে ভূতের ভয়। আর এই মুহূর্তে আমার সঙ্গে আরো একজন গেস্ট আছেন এবং তিনি হচ্ছেন আমাদের বাংলাদেশের একজন রিনাউন্ড স্পোর্টস পার্সন এবং সেই সাথে আমি বলবো যে তার বেশ কিছু এক্সপিরিয়েন্স আছে জীবনের একটা বিরাট সময়, মানে বিরাট সময় না বললেও ছোট সময় বলতে পারি, যে ইউএস এবং তারপরে কানাডা এরকম জায়গায় কাটিয়েছেন তিনি পড়াশোনার জন্য এবং সেইখানে কিছু জিনিসপত্র তিনি এক্সপিরিয়েন্স করছেন বা সেইখানকার কিছু স্টোরিজ আসলে উনি আমাদের সাথে শেয়ার করছেন। তো আমরা কথা না পারি সরাসরি চলে যাই নাফিসার কাছে। নাফিসা, ওয়েলকাম টু ভূত.com। কেমন আছেন আপনি? থ্যাংক ইউ ভাইয়া, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালোই চলছে। ওকে, সো আমরা কথা না বাড়িয়ে আসলে সরাসরি আমরা হচ্ছে নাফিসা হচ্ছে আমাদের আরজে নাবিলার হচ্ছে ছোট বোন এবং নাবিলার কারণেই নাফিসা বহুবার রেডিও ফুক্তিতে এসছে এবং তখন অনেক ছোট ছিল যার জন্য ওর কাছে অনেক স্টোরি শুনতে পারিনি এবং আমরা ঠিক ভাবিও যে নাফিসা ওই সময় আমাদের স্টোরি বলতে পারবে, কারণ ওই ছোট বাচ্চা কিভাবে বলবে। আজকে নাফিসার কাছে আমরা সেই স্টোরি শুনবো। নাফিসা। জি ভাইয়া, তো এই স্টোরিটা হলো কি, আমি ইউএসএ তে মুভ করি যখন আমি 19 বছর, আমার আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি কমপ্লিট করার জন্য। তো তখন 19 বছর ফার্স্ট টাইম আমি একা একা থাকা শুরু করি। তো ওখানে একটা বিল্ডিং ছিল, আমি ইউনিভার্সিটির নাম মিনেসোটা স্টেট ইউনিভার্সিটি মোরহেড ছিল। তো ওখানে একটা বিল্ডিং ছিল নেলসন। তো ওই বিল্ডিংটাকে সবাই বিয়ার ক্যান বিল্ডিং বলতো। ইটস আ ভেরি ওল্ড বিল্ডিং, মানে দেখতে খুবই পুরানো। আর ভিতরে রুম গুলাও খুবই, যেহেতু সার্কুলার বিল্ডিং ছিল, রুম গুলো অনেক উইয়ার্ড ছিল, লাইক কোয়ার্টার করা, ট্র্যাপিজয়েড ছিল এক একটা রুম। তো যাই হোক, ওইটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স পুরোপুরি একা থাকা। তো ওইখানে 5 তলা, আমি থাকতাম 6 তলায়।
পাঁচতলা এমনি সবসময় বন্ধ থাকতো, লাইক ইট ওয়াজ ফুললি লকডাউন। ওখানে ভিতরে বাইরে একটা বিশাল লক লাগানো থাকতো। তো ওখানে ফার্স্ট থেকে বলা ছিল যে কেউ ওই বিল্ডিং এ মানে ওই ফ্লোরে যাওয়া অ্যালাউড না। তো আমাদের প্রায় যেটা হইতো, and আমি শিওর না এটা হইতে পারে, ভেরি ইজিলি সম্ভব যে ওটা এলিভেটরের প্রবলেম ছিল। আমি যখনই 6 তলা প্রেস করতাম, 5 তলাতে প্রেস করা যাইতো না, ওরা অফ করে রাখছিল। কিন্তু আমি যখনই 6 তলায় যেতে চেতাম, ওরা আমাকে সবসময় 5 তলায় একটা স্টপ হইতোই, যে এলিভেটরটা আসতো, ওইটা খুলতো, কিন্তু আমরা বের হইতাম না, ইটস লক, সো দেয়ার ইজ নোওয়্যার টু গো। তো পরে আবার বন্ধ হইলে তারপরে 6 তলায় যেতাম। তো ওই কাজ এটা হইতো, আমি ওটা এমনি ওখানকার মেইনটেনেন্স মানুষদেরকে জিজ্ঞেস করছি যে এখানের স্টোরিটা কি, এটা বন্ধ কেন। তো ওরা, এন্ড এটা কতটুকু সত্যি এটাও আমি জানি না, কাজ এটা মেইনটেনেন্স মানুষদের কাছ থেকে শোনা। তো ওরা আমাকে যেটা বলছে যে কোন একটা স্টুডেন্ট 8 না 9 বছর আগে ওখানে কমিটেড সুইসাইড ইন ওয়ান অফ দ্য রুমস। তো এই কারণে ওটার পর থেকে পুরো ফ্লোরটা বন্ধ করে দেওয়া হয়েছে। এন্ড আমরা তো স্টুডেন্ট, আন্ডারগ্র্যাড, সবাই ইন্টারেস্টেড ওখানে কি হচ্ছে। আমরা অনেক গুতাগুতি করছি, ঢুকার চেষ্টা করছি, বাট কোনোভাবে পারি নাই। যাই হোক, ওইটার পর থেকে দ্য স্টোরি বিকেম যে দ্য বিল্ডিং ইজ মাইট বি হন্টেড। তা আমি 6 তলায় যখন থাকতাম, আমার রুমের ঠিক সামনে হলো বাথরুমটা ছিল। আমার একটা খারাপ অভ্যাস ছিল, আমি গোসল করতাম অনেক রাত করে, লাইক 12টা-1টার দিকে আমি গোসল করতাম। তো একদিন 1টার দিকে এরকম আমি অ্যাকচুয়ালি তখন 11টার দিকে হঠাৎ করে আমার দরজা নক হচ্ছে। ইটস উইন্টার ব্রেক, কেউ নাই পুরো বিল্ডিং এ, আমরা ছিলাম আর আমাদের ফ্লোরে কয়েকটা নেপালি স্টুডেন্টস ছিল আর কি অন্য রুমে। তো ওরা আবার অনেক ভয় পাইতো বলে ওরা 3জন একটা রুমে একসাথে থাকতো। তো রাত এরকম কয়টা 11:30 না 12টা বাজে, কে জানি এসে এরকম নক করলো আমার দরজায়। দ্যাট ওয়াজ ভেরি উইয়ার্ডেড আউট যে কেউ তো নাই। আচ্ছা ঠিক আছে, গেছি। তো দেখলাম একটা নেপালি মেয়ে আসছে, এসে বলে দেখো আমার সব বন্ধুরা তো ঘুমায় গেছে, আমার বাথরুমে যাইতে হবে, আমার খুব ভয় লাগতেছে, একটু আসো আমার সাথে। তা লাইক হ্যাঁ ঠিক আছে, গেলাম ওর সাথে বাথরুমে, পরে বের হইলাম, ও চলে গেল ঘুমাইতে। তা লাইক আচ্ছা আমি একটু গোসল করি। তো ওখানে একটা জিনিস এভরিওয়ান শুড নো ইজ 4টা স্টল আছে গোসলখানা। তো ওই 4টা স্টলের সামনে 2টা এরকম পর্দা দেওয়া থাকে। সো ফার্স্ট পর্দাটা খুলবা, খুলে একটা স্পেস করো, ওখানে বসা যাবে, কাপড় খোলা যাবে, তারপর শাওয়ারে ঢুকবা, আবার সেকেন্ড পর্দাটা আটকাবা। আর ওইটার ঠিক অপোজিটে লাইক 4টা স্টল আছে বাথরুমের, আবার একটা টয়লেট ছিল যেটাতে কোনো দরজা ছিল না। সো ওটা কেউ ইউজ করতো না, ওটা জাস্ট ওইভাবে ছিল, এভরিওয়ান জাস্ট থট আচ্ছা আছে। তো দ্যাট ওই টয়লেটটাতে প্রায় কোয়াইট অফেন ফ্লাশ অফ হইতো, লাইক ফ্লাশ উড জাস্ট গো অফ, লাইক এমনি রেয়ারলি হইতো, কিন্তু হইতো। তো এরকম ও যাওয়ার পরে 1:30টার দিকে আমি ঢুকছি এরকম গোসল টোসল করতে। তো অবভিয়াসলি আমি একা আটকায় কাপড় খুলছি, কাপড় খুলে আবার ভিতরে ঢুকছি গোসল করতে, 2 সেকেন্ড পর্দাটা আটকাইছি। হঠাৎ করে দেখি বাইরে গোসলের ভিতরে আমি শুনতেছি বাইরের ওই ফ্লাশটা বারবার অন হচ্ছে। আমি আগেও শুনছি, বাট জীবনে শুনি নাই যে পর অন হচ্ছে। 4-5 বার পর অন হচ্ছে। আমি একটু প্যারা খাওয়া শুরু করছি। তো তখন আমার ফোনটা ছিল পাশে, আমি ফোনে একটু গান বাজাইছি, আচ্ছা ঠিক আছে কিছু একটা তো একটু নর্মালাইজ করলাম জায়গাটা। ঠিক আছে, গোসল টোসল করলাম, গোসল শেষ করছি, পানিটা অফ করছি, সাথে সাথে আবার ফ্লাশ হয়েছে। ঠিক আছে, আমি সাহস করে বের হয়েছি। আমার পর্দাটা খোলার সাথে সাথে দেখি আমার যে সামনের পর্দাটা ওটা পুরোপুরি ওপেন, যেটা আমি 100% অফ করে ঢুকছি। এন্ড ওইখানের ফ্লোরে যেহেতু কেউ নাই, আপনি এক একটা ফুটস্টেপ শুনতে পারবেন ওইখানকার। সো আর ওইখানে ওই ফ্লোরে আমি আছি, আর ওই নেপালি মেয়েটা আছে যে বাথরুম করে মাত্র ভিতরে ঢুকছে, যার সাথে 2টা মেয়ে শুয়ে। পরে ওইটা শেষ করে আমি গেছি, আচ্ছা ঠিক আছে শুইতে গেছি। তখন আমার অলরেডি খুব ভয় লাগতেছে, কেউ নাই রুমে, পুরো একা। এইদিকে 1:30টা বাজে, বাইরে হলো আমাদের ঠিক বাইরের যে জানালাটার ঠিক বাইরে একটা গাছ আছে, গাছটা কনস্ট্যান্টলি বাড়ি মারতেছে আমার জানালাটার সাথে। আরো প্যারা খেয়ে গেছি। হঠাৎ করে পরে রাত 2টার দিকে আরেকটা হলো গিয়ে নক আসছে আমার দরজায়। আমি ভাবছি আবার ওই নেপালি মেয়েটা আসছে, তো আবার বাথরুমে যাবে কেউ না কেউ।
আমি যে দরজা খুলছি এই শেষ, আমার আত্মা শেষ, আমার লাইফ শেষ, কেউ কোনো মানুষ নাই, কিচ্ছু নাই। জাস্ট নকটা হইলো, আমি ভিতরে ঢুকছি। আমি যে ওদেরকে জিজ্ঞেস করবো, আমার এটারও সাহস হচ্ছে না যে নক করব। পরের দিন আমি ওদেরকে যে জিজ্ঞেস করছি, আচ্ছা তোমরা কি পরে আবার আসছিলা নক করতে বা সামথিং হ্যাপেন? And then they were like, না সফিনা গেছিল ওই ফার্স্ট টাইম বাথরুম করতে, তখন তো তোমাকে নিয়ে গেছে, তারপরে আমরা আর কেউ বেরোয় না, আমাদের ভয় লাগতেছিল, আমরা তিনজন ওই রুমেই ছিলাম। মাই গুডনেস, আসলে তার মানে কেউ ছিল না? I have no idea কি ছিল কে ছিল, বাট ওই বিল্ডিং এ ফর আ ফ্যাক্ট আই নো ওই ফ্লোরে তখন কেউ নাই, আমি আছি, ওই তিনজন নেপালি মেয়ে আছে যে আমার দুইটা রুম পরে থাকে, আর ওই ফ্লোরে কেউ না, রাত 1:30টার মাঝখানে ক্যাম্পাসে কেউ আসেও না। আর আপনি যে মাঝখানে বলেন যে লিফট একটা জায়গায় স্পেসিফিক, এটা রিজনটা কি আসলে? ভাইয়া এটা আমি অনেক বের করার চেষ্টা করছি, and আমি মেইনটেনেন্স এর মানুষদেরকে জিজ্ঞাসা করছি, প্লাস ওখানে আমি ফার্স্ট থেকেই দেখছি যে 5th ফ্লোরে ইউ ক্যান্ট প্রেস ইট, সো ইউ নো হাউ আপনি প্রেস করলেও এটা লাল হয়ে যায় যে আচ্ছা এই ফ্লোরে যাবো না, আপনি 100 বার প্রেস করলেও এটা অন হবে না, তোমার কমেন্ট নিচ্ছে না, কমান্ডই নিচ্ছে না। But somehow, and it's not just me, you can ask anyone, এটা সবাই ফেস করছে নেলসনে, 5th ফ্লোরে যে ওটা একবার থামবে, ওদের লাইফে অ্যাটলিস্ট 2 থেকে 3 বার এটা হয়েছে যারা যারা নেলসন। না এটা ঘটা সম্ভব, মানে আমাদের আসলে ফার্গো শহরের সাথে আমাদের পরিচয় হচ্ছে হুমায়ুন আহমেদের বই পড়ে, এবং শহরটার যে বর্ণনা উনি দিতেন তার মধ্যে আমি কেমন যেন একটা মানে এরকম ভুতুরে একটা ব্যাপার, মানে কেমন যেন ওইরকম টাইপের একটা ব্যাপার আসলে থাকতোই। সো এর পরে যখন হচ্ছে মানে এই ঘটনার পরের দিন সাধারণত এটা একটা আফটার এফেক্ট থাকে, এরকম কোনো আফটার এফেক্ট ছিল মানে কোনো ধরনের কোনো শরীর খারাপ? আমার কিচ্ছু হয় না, আই ওয়াজ জাস্ট ফাইন। হ্যাঁ ভয়টা একটু ছিল, কিন্তু আই এম ভেরি গুড এট এক্সপ্লেনিং থিংস অ্যাওয়ে, সো আমি লজিক্যালি কিছু না কিছু একটা রিজন দিয়ে আসলে না না এটা হয়েছে বা এটা হয়েছে যে কারণে এরকম এরকম হয়েছে। বাট নেলসনে থাকতে আমার এরকম অনেকবার হয়েছে, এই যে this was the most common one, ওই যে পর্দা খুলে দিত। পর্দা খুলে দিত? হ্যাঁ মানে কে দিত কেন হয়তো জানি না, বাট ওইটার পর থেকে স্পেশালি আমি বন্ধ না, পুরো বন্ধ। ওইখানে কোনো জানালাও নাই, কাজ ওইটা কিরকম, সো এক্সটেরিয়র যে সার্কেলটা ওইটাতে প্রত্যেকটা রুম, আর মাঝখানে একটা সার্কেল, ওই সার্কেলটা বাথরুম, এই সাইডে ফিমেলস থাকে ওই সাইডে মেলস থাকে, এন্ড পুরো জিনিসটা আপনার যদি হাঁটতে হয় আপনি এরকম রাউন্ডে একটা সার্কেলে যান, সো আপনি যদি এক সাইডে যান আপনি অন্য সাইডেরটা দেখতে পারেন না এরকম। আর ওখানে there was weird sayings যে সবসময় রাইট সাইড দিয়ে যাবা, লেফট সাইড দিবা না, কাজ না হলে কেউ ফলো করে, এগুলো সব কথা ছিল, আমার বিশ্বাস করতে অনেক ডিফিকাল্ট হইতো, বাট এগুলা ছিল। থ্যাংক ইউ। আমি আরেকটা যেটা বলতে চাইছিলাম, এটা আমার সাথে হয় নাই, এটা আমার ফ্রেন্ডদের সাথে হয়েছে। ফ্রেন্ডের নাম লিয়াম ছিল, তো ওরা হলো কি ফিল্ম স্টাডিজ করতো, তো MSCM এর সবচেয়ে পুরানো বিল্ডিং, which was মিনেসোটার সবচেয়ে পুরানো বিল্ডিং, was this building called Weld Hall. সো ওয়েল্ড হলে সব ইংলিশ ক্লাসেস হইতো, লিটারেচার ক্লাসেস হইতো। তো এটা সত্যি কথা যে ওখানে আমি থাকার 8 বছর আগে একটা কনস্ট্রাকশন ওয়ার্কার মারা গেছে, এন্ড এটা সবাই বলতো, এন্ড এটা নিয়ে স্টোরিজ অনলাইনেও পাওয়া যাবে, যে ওয়েল্ড হল ওয়াজ অলওয়েজ হন্টেড, আর ওই স্টেয়ার্স গুলা হলো গিয়ে কি বলে স্টেয়ার, আর নিচে হলো একটা অডিটোরিয়াম ছিল, ওইটা সবাই বলতো যে ইটস অলওয়েজ হন্টেড। তো আমার ফ্রেন্ডরা একটা গ্রুপ বানাইছিল, লিয়াম, হি ক্রিয়েটেড দিস গ্রুপ কল্ড প্যারানর্মাল অ্যাক্টিভিটিস। তো ওরা হলো গিয়ে পুরা MSCM ঘুরতো আর ডিফারেন্ট প্যারানর্মাল জিনিসপত্র ট্রাই করতো বা এক্সপেরিমেন্ট করতো। তো ওরা এরকম পুরো একটা টিম গেছিল ওখানে ওয়েল্ড হলে, তো ওরা হেঁটে হেঁটে দেখছে, অনেক কিছু ভিডিও টিডিও করছে, অ্যানাউন্সমেন্ট করছে। একদম লাস্টে এসে লিয়াম হলো গিয়ে ইজ লাইক, ইউ নো, কিছু হয় নাই, কিছু পাই নাই। তো he's like, he was just about to announce that this is the end, we'll all go home. But just ওইটা বলার আগে আমার এটা এখনো মনে আছে, কারণ ওইখানে প্রায় 20 জনের মতো ছিল, ওই প্যারানর্মাল অ্যাক্টিভিটিতে যারা যারা থাকতো ওরা সবাই ওখানে ছিল। হঠাৎ করে ওরা এরকম একটা ব্রাইট লাইট দেখছে দ্যাট ওয়েন্ট থ্রু দি এন্টায়ার অডিটোরিয়াম, স্টেপস এর উপর দিয়ে গিয়ে ওদের থ্রুতে গেছে। এন্ড ওখানে কতজন ছিল আমার ঠিক মনে নাই, বাট লিটারালি প্রত্যেকটা মানুষ এটা দেখছে। Every single person saw that. এরকম লাইট একটা গেছে যে তারপরটা পপ একটা সাউন্ড হয়েছে, like there was a loud pop sound. ওইটার পরে কিছু ছিল না, বাট এটা ওরা সবাই দেখছে, and they came and told us সেদিন রাতে যে এটা হয়েছে by the way. And ওখানে এখনো স্টোরিজ আছে যে একটা জায়গা আছে, একটা স্পেসিফিক জায়গা যেখানে হলো গিয়ে there's like
ঠান্ডা গরম একসাথে ফিল করে। ও So it gets very cold very fast and very hot very fast. Like it's a very weird area. We staircase, our staircase গুলো অনেক gnarly, অনেক পুরানো বিল্ডিং তো। So ওই জায়গাটাতে মানে there is a lot of people who have said যে ওখানে আমি অনেকবার হাঁটছি and ওখানে একটু ধোয়া ধোয়া আসে। I don't know এটা কেমনে হয়, but that was হ্যাঁ। ওকে, সো আমরা নাফিসের সাথেও কথা বললাম এন্ড আমার মনে হয় যে যারা শুনলেন তাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে সবাই কমেন্ট সেকশনে জানাবেন। নাফিস অনেক ইন্সপায়ার্ড হবে, কারণ ওর কাছে আরো বেশ কিছু ঘটনা আছে আমরা জানি, যেগুলো আমরা পরবর্তীতেও আপনাদেরকে শোনাতে চাই। তো এই